আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সময় টেলিভিশনের নিয়মিত বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি আবদুল্লাহ তামিম। আমার সাথে আছেন ইসলামী দাওয়া সেন্টার ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক, ধর্ম মন্ত্রণালয়ের ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সদস্য মুফতি শামসুদ্দোহা আশরাফি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এছাড়াও আমাদের সঙ্গে আছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ওমর ফারুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী অর্থনীতিতে রাষ্ট্রীয় বাজেটের মৌলিক ধারণাটা আসলে কি? আমরা জানি যে কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্রের আয় ব্যয়ের প্রধান নীতিমালা, এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। তো এর নীতিমালাটা আসলে কি হওয়া উচিত? বাজেট হচ্ছে আল ইকতিসাদুল ইসলামী বা ইসলামী অর্থনীতির একটা অংশ। আর ইসলামী অর্থনীতি হচ্ছে আল মাকাসিদুশ শরিয়ার অন্যতম মৌলিক জায়গা। আমরা জানি শরিয়ার অনেকগুলো মাকাসিদ রয়েছে, তন্মধ্যে একটা হচ্ছে হেফজুল মাল, মানুষের সম্পদ, সেটা সংরক্ষণ এবং যথাযথ ব্যয়। মূলত বাজেটের মাধ্যমে সেই জিনিসটাকে যথাযথভাবে জনতা পর্যন্ত পৌঁছানোর এবং জনতার প্রয়োজনে ব্যয়ের একটা পরিবেশ তৈরি করা হয়। আমরা যদি কোরআন সুন্নাহ এবং সমকালীন যে সমস্ত অর্থনীতিবিদগণ আছেন এবং ইসলামী চিন্তাবিদগণ আছেন তাদের বক্তব্যকে সামনে রাখি, তাহলে আমাদের সামনে আসে যে বাজেট মূলত হবে আদল, মাসলাহা এবং কিফায়া। ইসলামী অর্থনীতিতে কিংবা অর্থনীতির বা বাজেটের ধারণার এই জায়গাটা ক্লিয়ার করতে পারে, সেটা হচ্ছে ইসলাম এই জায়গাটায় জনকল্যাণমুখী হওয়ার কথা বলে। আর এই জায়গাটায় প্রয়োজন হচ্ছে আদল, ইনসাফের সাথে করা, যেমনটা কোরআনুল কারিমে সূরা নাহলের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আদল এবং ইহসান এই দুটা আমাদের অর্থ বরাদ্দ ও অর্থ ব্যয় এগুলোর ক্ষেত্রে অবশ্যই আমাদের জন্য জরুরি। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে আমরা সবাই দায়িত্বশীল এবং আমরা আমাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হব। অতএব একজন রাষ্ট্রপ্রধান তার সাথে সম্পৃক্ত যে অর্থ ব্যয় ও বরাদ্দ, এই জায়গাটা তিনি জনতার প্রয়োজনকে সামনে রেখে করতে হবে এবং সেটা ন্যায়সঙ্গতভাবে করতে হবে। দলীয় প্ল্যান প্রোগ্রামকে কেন্দ্র করে নয়, কিংবা আমার দলীয় অবস্থান কোথায় বেশি সেই দিকটাতেও কেন্দ্র করে নয়, অথবা আমার লোকজন কোন জায়গা থেকে সুযোগ সুবিধা বেশি পাবে, এই সমস্ত দিকগুলো যেন না থাকে। মৌলিকভাবে টার্গেট থাকবে সমস্ত জনগণ যে জায়গা থেকে উপকৃত হতে পারে এবং জনগণের মৌলিক প্রয়োজন, এই জিনিসগুলোকে সামনে রেখে মূলত বরাদ্দটা করা উচিত। বাংলাদেশের জাতীয় বাজেটে প্রতি বছর বড় একটা অঙ্কের অর্থ বরাদ্দ দেয়া হয়, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ যারা আছে এটার সুফল বা কুফল এটার বিষয়ে অনেকেই আসলে কিছুই বোঝে না, অথবা অনেকেই এই বিষয়ে জানেও না। তো সেই ক্ষেত্রে আসলে প্রধান কারণগুলো কি? যে কোনো একটা রাষ্ট্রে নাগরিক যারা, তাদের এটা একটা দায়িত্বই থাকে এই বিষয়গুলো বোঝা। এখানে অজ্ঞ থাকলে আমরা এই জিনিসগুলোর সুফল পাবো না। বাজেটটা করা হয় মানুষের কল্যাণের জন্য, কিন্তু আমি একজন অর্থনীতিবিদ হিসাবে বাংলাদেশের যে অর্থনীতি দেখি, এটা শুধু বাংলাদেশে না, আরও বেশ কিছু দেশে আছে, যেটাকে আমরা এলিট ক্যাপচার্ড অর্থনীতি বলতে পারি, যেখানে বিশেষ সুবিধাপ্রাপ্ত কিছু মানুষ, প্রভাবশালী মানুষ বা গোষ্ঠী, তারা এই সিস্টেমটাকে ডিজাইন করেছে যেখানে মুষ্টিমেয় কিছু মানুষ উপকৃত হবে, এটাকে নিয়ন্ত্রণ করবে। আর সাধারণ মানুষদের কথাগুলো বলা হবে খুব মিষ্টি করে, সুন্দর সুন্দর করে, কিন্তু তারা এটা সত্যিকার ভাগ পাবে না, বরং তাদের সমস্যাগুলো ধীরে ধীরে আরও ঘনীভূত হতে থাকে এবং একটা পর্যায়ে সেগুলোর কী পরিণাম হয় সেটাও আমরা দেখেছি। বাস্তবতা হচ্ছে এই যে আমরা এই যে বাজেটটাতে করি, বাংলাদেশে অর্থনীতিতে বাজেটের প্রেক্ষাপটে যে দুর্নীতিটা হয়, আমরা যদি দুর্নীতি মুক্ত হতে চাই, এটা ইসলামের কথা আমি বাদই দিলাম, সাধারণভাবেই বিশ্বমানের প্রেক্ষাপটে একটা দুর্নীতিমুক্ত একটা অর্থনীতি আমাদের জাতিকে উপহার দেয়া, সেক্ষেত্রে আমরা যদি দুর্নীতিমুক্ত হতে পারি তাহলে আসলে এই বাজেটের ঘাটতিরই কোনো অবকাশ নাই। আমাদের আইএমএফের কাছে এই 4-5 বিলিয়ন ডলারের জন্য যাওয়ার দরকার না, যেখানে 200 বিলিয়ন ডলার বেশি পাচার হয়ে গেছে লুটতরাজ হওয়ার পরে আর কি। সুতরাং আমাদের এই বিষয়টা আসলে আমরা জনগণের বোঝার দরকার আছে যে অনেক কিছু আসলে এটা একটা মরীচিকার মতো, এটা অবাস্তব একটা জিনিস, আমি বলবো একটা অনেকটা অশ্বডিম্বের মতো আর কি, আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু এটা
এই সরকারের বিষয়টা না, এটা একটা ধারাবাহিকতা আছে। এই ধারাবাহিকতা আমাদের বোঝা দরকার। আর যারা শিক্ষিত, একটু যারা সচেতন, তাদের আরও নিজেদের বোঝা দরকার, যাতে করে তারা জাতিকে এটা বোঝাতে পারে। ইসলামী রাষ্ট্রীয় সম্পদ ব্যয়ের ক্ষেত্রে আসলে জনকল্যাণ, ন্যায় বিচার, আমানতদারিতার এই বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ? এই ক্ষেত্রে আসলে শাসকদের জন্য বিষয়গুলো সবচেয়ে বেশি তারা লক্ষ্য করতে হবে এবং সবচেয়ে বেশি তারাই সেটাকে আয়ত্তে আনতে হবে। তো এই বিষয়টা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? দেখুন, রাষ্ট্র এবং রাষ্ট্রপ্রধানকে অবশ্যই জনগণের অধিকার, জনগণের হক, জনকল্যাণের দিকে পুরোপুরি লক্ষ্য রাখা জরুরি। আমাদের দেশীয়ভাবে যেই বাজেটগুলো বারবার হচ্ছে, আমরা সেটা আসলেও দেখি যে এখানে জনতার সুবিধার চেয়েও সুনির্দিষ্ট কিছু ব্যক্তিদের সুবিধাকে প্রাধান্য দেওয়া কিংবা তাদের যাবতীয় জিনিসগুলোকে খেয়াল রাখা হয় প্রায় সব সময়। তো এক্ষেত্রে আমরা কোরআনুল কারীমের সেই আয়াতটুকু স্মরণ করে দিতে চাই, সূরা নিসার ৮ নম্বর আয়াত। এখানে আমরা যারা রাষ্ট্রের দায়িত্বশীল, আল্লাহ স্পষ্ট করে বলছেন, রব তোমাদেরকে নির্দেশনা দিচ্ছেন যেন তোমরা জনতার কাছে তাদের আমানতকে পৌঁছে দাও। এখন রাষ্ট্রের যে সম্পদ, এখানে ন্যায় এবং মানুষের হক তাদের কাছ পর্যন্ত পৌঁছানোটা অবশ্যই জরুরি। আপনি দেখুন সূরা হাশরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন, দেখো তোমাদের যে সম্পদ বন্টন, এই বন্টিত এই সম্পদটা যেন তোমাদের মধ্যে যারা আগনিয়া, যারা ধনী, যেন ঘুরে ফিরে তারাই সুবিধা পায়, ব্যাপারটা যেন এরকম না হয়ে যায়। সুতরাং আপনি যেমনটা বলছিলেন যে আমাদের বাজেট বা বরাদ্দের ক্ষেত্রে সেখানে ন্যায়, আমানতদারিতা কতটুকু জরুরি, পুরোপুরি জরুরি। এবং সেই পুরোপুরিটা শুধুমাত্র বাজেট করার ক্ষেত্রে নয়, বাজেটটা কোন কোন খাতে দেওয়া হচ্ছে এবং কোন খাতটা কতটুকু প্রয়োজনীয়, সেই প্রয়োজনটা নির্ধারণ করে তারপরে সেটা দেওয়া জরুরি। আমরা যদি আমাদের বাজেটগুলোতে দেখি, বাহ্যিকভাবে যদিও বারবার বলা হচ্ছে যে এটা জনবান্ধব হচ্ছে, কিন্তু আমরা দেখি যে আমাদের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত বিষয়গুলো আছে ওইগুলোর চেয়েও অন্যান্য জিনিসের ক্ষেত্রগুলোতে বাজেটের ফোকাসটা বেশি থাকে। অতএব আমরা বলবো যে নিত্য প্রয়োজনীয় জিনিস এবং জনতার স্বাভাবিক যে প্রয়োজনীয় যে উৎপাদিত যে সমস্ত জিনিস আমাদের প্রতিনিয়ত আমাদের প্রয়োজন হয়, ওই সমস্ত জায়গায় ফোকাস দেওয়া উচিত। বাংলাদেশের প্রেক্ষাপটে মূল্যস্ফীতি, আয় বৈষম্য, দরিদ্র কমাতে জনকল্যাণমুখী কোন জায়গাটাতে মূলত বাজেটের কোন খাতগুলোতে মূলত সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে আপনি মনে করেন? ইসলামী দৃষ্টিকোণ থেকেই হোক আর বিশ্বমানের দৃষ্টিকোণ থেকেই হোক, জনগণের যে মৌলিক অধিকার, অর্থাৎ তাদের যে বেসিক নেসেসিটি, এটা একটা সমাজে, একটা অর্থনীতিতে নিশ্চিত করা দরকার। কিভাবে করা হবে সেটা ভিন্ন মডেল আছে, কিন্তু এই যে নিশ্চিত করাটা, এই নিশ্চিত যারা করবে না তাদের আসলে কোনোভাবেই ইসলামের সঙ্গে কোনো সংযোগ নেই। এটা বিভিন্নভাবে করা যেতে পারে। আর একটা জিনিস আমাদের পরিষ্কার থাকা দরকার, যে একটা অর্থনীতিতে আমরা দারিদ্র্য যে বিমোচন করব, এটার মূল প্রক্রিয়া বা উৎস কিন্তু জাকাত নয়। একটা দেশে সাধারণ উন্নতি হবে, মানুষের অন্ন বস্ত্র মানে তার ব্যবস্থা হবে, তার ইনকামের অপরচুনিটি হবে এবং সে দারিদ্র্যমুক্ত হবে। কিছু মানুষ বাদ পড়ে যাবে, তারা যেন কোনোভাবেই বাদ না পড়ে সেজন্য সাপ্লিমেন্টাল ব্যবস্থা রয়েছে। দুনিয়াতে অনেক মানুষ, অনেক দেশ উন্নত হয়েছে, দারিদ্র্যমুক্ত হয়েছে, তাদের জন্য কিন্তু চ্যারিটি লাগে নাই। ডেভেলপমেন্টের যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাই এটা এনশিওর করে যে বেশিরভাগ মানুষ দারিদ্র্যমুক্ত হয়ে যাবে। আমাদের সমস্যাটা হচ্ছে এই যে আমাদের ন্যাশনাল ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্কটা এটা আসলেই খুব বেশি দৃঢ় না, আর এটা সুশাসনের উপর প্রতিষ্ঠিত না। এই জিনিসগুলো যদি ন্যাশনাল ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্কটা প্রপারলি ডেভেলপ করা হয়, যে এই যে এগেন মোহতারাম মুফতি সাহেব যেটা বললেন, যে কোরআন আমাদের শেখায় যার যা অধিকার সেটা আমাদের দায়িত্ব তাদেরকে পৌঁছে দেয়া, এবং প্রত্যেকটা পর্যায়ের সাথে সাথে রাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এনশিওর করা যে এমন একটা পরিবেশ, এমন একটা অর্থনৈতিক এনভায়রনমেন্ট তৈরি করা যেখানে মানুষের অধিকারগুলো যেন তারা পেয়ে যায়। আমাদের সমস্যা হচ্ছে যে আমরা সেই সুশাসন এখনও প্রতিষ্ঠিত করতে পারিনি। আমরা যখনই ইসলামী অর্থনীতির কথা বলবো, এটার পূর্ব শর্ত হতে হবে যেন আমাদের সেই সুশাসন থাকে, নাহলে অনেকগুলো জিনিসই খুব থিওরিটিক্যাল হয়ে যায়। আর সেই সুশাসন ছাড়া ইসলামী অর্থনীতির এই সুফলগুলো ঘরে তোলাটা কঠিন। এ পর্যায়ে মুফতি শামসুদ্দোহা আশরাফী, আপনার কাছে জানতে চাই, বর্তমান সময়ে বাজেট প্রণয়নের ক্ষেত্রে দরিদ্র জনগোষ্ঠী যারা আছে তাদের শিক্ষা বা স্বাস্থ্য, সামাজিক যেই নিরাপত্তা, সেগুলোকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে ইসলামী অর্থনীতি কী পরিমাণ বা কী ধরনের দিক নির্দেশনা দেয়? অন্যতম এবাদত আমরা দেখি এবাদতুন মালিয়া, অর্থব্যয়ী এবাদত। এর মধ্যে জাকাত আছে, সাদকা আছে, সাদকায়ে নাফেলা, সাদকায়ে ওয়াজিবা আছে।
আমরা এই সমস্ত বিষয়গুলোর প্রতি খেয়াল করলেও দেখব যে এর পুরোটাই যেই জনগোষ্ঠীর জন্য দেয়া হয়েছে তারা দরিদ্র, সুবিধাবঞ্চিত এবং যাদের প্রয়োজন রয়েছে ওই সমস্ত মানুষের জন্য। এখান থেকে খুব সহজেই অনুমান করা যায় যে ইসলামী অর্থনীতি একদম সমাজের যারা বলা যেতে পারে যে অর্থ থাকা না থাকার বিবেচনায় খুব বেশি অবহেলিত, সে মানুষগুলোকেও গুরুত্ব দিয়ে তাদের জন্য স্পেশালি ব্যবস্থাপনা রেখেছে। দরিদ্র জনগোষ্ঠীর প্রাপ্যতার জায়গা হচ্ছে শুধুমাত্র দান, জাকাত, সদকা, ফিতরা, এগুলো না, ব্যাপারটা এরকম না। বরং রাষ্ট্র যখন তার বাজেট ও বরাদ্দ প্রণয়ন করবে, বাজেট ও বরাদ্দ প্রণয়নের ক্ষেত্রে আমি শুরুতে বলেছিলাম যে তাদের মাসলাহা, মৌলিক প্রয়োজন, এটাকে সামনে রেখেই করা। মৌলিক প্রয়োজনের ক্ষেত্রে উঁচু নিচু তারতম্য করা যাবে না, বরং এই জায়গাটা একটু আগ বেড়ে যারা দরিদ্র জনগোষ্ঠী আছে, সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী আছে, ওই জনগোষ্ঠীর জন্য স্পেশালি কিছু বরাদ্দ আমাদের এখানে রাখাটা জরুরি। এজন্য আমরা কোরআন এবং সুন্নাহের মধ্যে আমরা দেখে থাকি যে অনেকগুলো বিষয়, যে সমস্ত বিষয়গুলো ধনীরা ভোগ করতে পারে না, কিন্তু ওই বিষয়গুলোই দরিদ্রদের ভোগ করার মতো সুযোগ রয়েছে এবং তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য এই ইসলামী শরিয়া ওই জায়গা থেকে অর্থগুলো ব্যয়ের ব্যাপারটাতে গুরুত্ব দিয়ে থাকে। সুতরাং আমরা উদ্যত আহ্বান জানাবো আমাদের যারা বাজেট করে থাকেন, বরাদ্দ দিয়ে থাকেন, অবশ্যই দরিদ্র জনগোষ্ঠীর দিকে খেয়াল রাখা এবং তাদের জন্য যেটা প্রয়োজনীয়। আমরা অনেক সময় দেখি অনেক অপ্রয়োজনীয় খাতে ব্যয় করা হয় এবং অনেক সময় অপ্রয়োজনীয় লোক দেখানো অনেক জিনিস করা হয়ে থাকে। যেমন দেখা যাচ্ছে যে চাল দেয়া হচ্ছে, অথবা দেখা যাচ্ছে যে একটা জায়গায় ফটো শুটিং করা হচ্ছে কিছু জিনিস দিয়ে, অথচ সেই বিষয়গুলো তাদের মৌলিক প্রয়োজন না। মৌলিক প্রয়োজনগুলোকে চিহ্নিত করে, যেমন আমাদের অন্যতম মৌলিক প্রয়োজন হচ্ছে আমাদের শিক্ষা, আমাদের অন্যতম মৌলিক প্রয়োজন হচ্ছে চিকিৎসা। আমাদের বাংলাদেশে আপনি হিসেবগুলো প্রচুর মানুষ এমন পাবেন যাদের ঘর বাড়ি নেই। এই যে মানুষগুলো উদ্বাস্তু, এদেরকে একটা জায়গার মধ্যে জায়গা দেওয়া এবং তাদেরকে সেখানে প্রতিষ্ঠিত করা, এটা করার জন্য কিন্তু অনেক বড় বরাদ্দের প্রয়োজন নেই, বাজেটের প্রয়োজন নেই। আমরা প্রতি বছরই দেখি যে হয়, কিন্তু আমরা দেখি যে এটার সুষম বন্টন নেই এবং যথাযথ যারা উপযুক্ত তাদের কাছ পর্যন্ত সেটা পৌঁছাচ্ছে না। তো আমি আশা করব যে গরিবদের কাছে, সুবিধাবঞ্চিতদের জন্য তাদের যে প্রয়োজন সেটাকে, মৌলিক প্রয়োজনকে সামনে রেখে বরাদ্দ করা এবং ক্রিয়া করা। বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও অপচয় রোধ নিশ্চিত করে কি ধরনের বাজেট করা প্রয়োজন বলে আপনি মনে করেন? আমি একটা বিষয়ে তাদেরই দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি যারা আসলে ইসলাম কেন্দ্রিক চিন্তাভাবনা করেন। কারণ এখানে এমন কিছু সরলতা আছে আমরা মনে করি যে খুব সহজে এই জিনিসগুলো পরিবর্তন করা সম্ভব। এখানে আমাদের সিস্টেম কেন্দ্রিক চিন্তাটা দরকার। যে বর্তমানে একটা সিস্টেম আছে, এটা কিন্তু খুবই পাওয়ারফুল সিস্টেম। এটা এতটাই পাওয়ারফুল যে আমাদের 24-এর সময়ে যে পরিবর্তনগুলো আমরা আশা করেছিলাম সেগুলো কিন্তু ওই ধারাতে এখন যাচ্ছে না। একই সাথে সাথে আমরা যদি সিস্টেমের পরিবর্তন চাই তাহলে আমাদের বুঝতে হবে যে একটা রাষ্ট্রের সমসাময়িক আধুনিক প্রেক্ষাপটে রাষ্ট্রযন্ত্র কিভাবে কাজ করে। আমাদের অনেক সময় আমরা এত সরলভাবে চিন্তা করি যে সিস্টেম কেন্দ্রিক চিন্তা না হওয়ার কারণে আমরা শুধু লেনদেনের ক্ষেত্রে ইসলামকে শরিয়া কমপ্লায়েন্ট দেখতে চাই। আমাদের লেনদেনের ক্ষেত্রে তো শরিয়া কমপ্লায়েন্ট হতে হবে, কিন্তু সিস্টেম যদি আমরা বিল্ড না করি এবং বর্তমান সিস্টেম যদি আমরা ভাঙার চেষ্টা না করি, তাহলে যেটা হয় যে লেনদেনের শরিয়া কমপ্লায়েন্ট, এদিকে ডিপোজিট গায়েব, ব্যাংক গায়েব। আমাদের এই জিনিসগুলো বোঝার প্রয়োজন আছে যে আমরা বাজেটের ক্ষেত্রে একেবারে শুরু থেকে, বাজেট ডিজাইন থেকে শুরু করে কোন খাতে কত বরাদ্দ যাবে, এটা তো একটা সংখ্যার ব্যাপার। আর একটা হলো গুণগত ব্যাপার আছে। অর্থাৎ আপনি শিক্ষা বরাদ্দ বাড়ালেন, কিন্তু সেই শিক্ষাটা একটা ঘুণে ধরা শিক্ষা, সেটা বাস্তবসম্মত শিক্ষা না। সেখানে গ্রাজুয়েটরা কর্মসংস্থানের জন্য তৈরি হয় না। তারা একই সাথে সাথে আবার যারা গ্রাজুয়েট হচ্ছে তারাও জব পাচ্ছে না। তার কারণ হচ্ছে যে আমাদের সিস্টেমে যেভাবে সরকার প্রাইভেট সেক্টর থেকে ঋণ নেয়, তাহলে প্রাইভেট সেক্টরে তো তাদের যে রিসোর্সটা সেটা কমে যাচ্ছে। কিন্তু আমাদের এটা বোঝার দরকার আছে যে জব ক্রিয়েশনটা কিন্তু মূলত হয় প্রাইভেট সেক্টরে। আপনি একদিক থেকে বেশি বেশি ঋণ নিলে প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে আপনার রিসোর্সটা কমে গেল, আবার আপনি মনে করছেন কর্মসংস্থানও করে ফেলবেন। এগুলো তো আসলে খুব সহজেই বোঝা যায় যে হিসেবটা মেলানো মুশকিল। সেই কারণেই আমরা যারা একটা জনকল্যাণমূলক অর্থনীতি চাই, যেটার মধ্যে ইসলামী মূল্যবোধগুলো প্রতিফলিত হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা যেন সিস্টেম কেন্দ্রিক চিন্তাধারাকে আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করি এবং বর্তমান সিস্টেমটাকে আমাদের বুঝতে হবে যেটা কেন এত শক্তিশালী হয়ে টিকে আছে, কিভাবে এটা ভাঙা যায় এবং কিভাবে আমরা একটা নতুন সিস্টেম জাতির জন্য উপহার দিতে পারি। এটা আমাদের সবার নতুন করে একটু গভীরভাবে চিন্তাভাবনা করার দরকার আছে।
আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সময় টেলিভিশনকে সময় দেওয়ার জন্য। আপনাদের দর্শককেও সালাম আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠান। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সঙ্গেই থাকুন সময়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।